তান্ত্রিকের মধ্যে যেন এক আত্মার প্রবেশ ঘটেছে। সেই আত্মা সেই মেয়েটিকে বলছে, তোর বাড়ি প্রদীপের আগুনে জ্বলেনি, জ্বালিয়েছে তোরই বাড়ির এক কাজের মাসি। ওয়েলকাম টু উইকেন্ড সাসপেন্স, গল্পের আদলে সত্যি ঘটনা। তান্ত্রিক আবার বলল, ওই মাসির জন্যই তোর পরিবার ধ্বংস হয়েছে। এবার মেয়েটি কিছু বলতে যাবে তার আগেই তান্ত্রিক অজ্ঞান হয়ে যায় এবং হঠাৎ ঝড়ও থেমে যায়। এতক্ষণ কারোর চোখের পলক পড়েনি। ওদের সব জিনিস একজন বৃদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। বৃদ্ধর বয়স ৮০ থেকে ৮৫ হবে। কাকা সোনালীকে নিয়ে বাড়ি ফেরে। তখন রাত ১টা। তারা সবাই শুয়ে পড়ে। পরের দিন সকাল থেকেই সোনালীর মনে একটা কথা ঘুরপাক খাচ্ছে। কাল রাতে আসলে তার সামনে হলোটা কি? কোনো কিছু করেও সে সেই প্রশ্নগুলোর উত্তর মেলাতে পারছে না। তার কিছুক্ষণ পর একজন ব্যক্তি তাদের বাড়ি আসে। ব্যক্তিটার বয়স ৮০ থেকে ৮৫ হবে। তার স্ত্রীর দেহ দাহ করতে গিয়ে সে তাদেরকে দেখেছে। পুরো ঘটনাটাই সে শুনেছে এবং সে সোনালী এবং তার কাকাকে বলে, আমি তোমাদের অনেক তথ্য দিয়ে সাহায্য করতে পারি। সোনালী জিজ্ঞাসা করে, কী তথ্য যেটা আমাদের সাহায্য করবে? তখন সেই ব্যক্তি বললেন, আমি হলাম সেই রাজবাড়ির পুরানো মালিক। যে রাতে রাজবাড়ি পুড়ে ছাই হয়েছিল, সেই রাতে আমি, তুমি আর একজন বেঁচে যাই। সোনালী তখন জিজ্ঞাসা করে, আমি, তুমি আর কে? পুরো ঘটনাটাই খুলে বলল সেই ব্যক্তি। আজ থেকে ২৫ বছর আগে, যখন এই রাজবাড়িতে কোনো সন্তান হচ্ছিল না, জমিদারবাবু অর্থাৎ তোমার বাবা এক তান্ত্রিককে ডাকে। তান্ত্রিক জমিদার মশাইকে বলে, ৫ থেকে ১২ বছরের মধ্যে এক শিশুকে বলি দিলে তোমাদের বাড়িতে সন্তান জন্মাবে। তখন জমিদার বাবু সব জায়গায় তন্ন তন্ন করে হাত পাততে থাকে যে একটা শিশু যেন তার বলির কাজে আসে। কিন্তু কোনো মাই তার সন্তানকে কোলছাড়া করতে চাইছিল না। তখন অবশেষে কাজের মাসিকে জমিদারবাবু বলে এবং তার পরিবর্তে তাকে ৭,০০০ স্বর্ণমুদ্রা দেওয়ার কথাও সে বলে এবং মাসি তখন খুব দরিদ্র। সেই কথা শুনে মাসি রাজি হয়ে যায়, কিন্তু মাসির মধ্যে থাকা একটা হিংসার ভাব মাসিকে কুঁড়ে কুঁড়ে খেতে থাকে। দেখতে দেখতে ১টা বছর কেটে যায়। তারপর তোমার জন্ম হয়। তোমার জন্ম কাজের মাসির হিংসা আরও বাড়িয়ে দেয়। সন্তান শোকে সেই মাসি আরও হিংসায় পড়ে যায়। দেখতে দেখতে আরও ৩ মাস কেটে যায়। সেদিন রাতে মাসি সেই জমিদার বাড়িতে প্রদীপের মাধ্যমে ইচ্ছা করে আগুন ধরিয়ে দেয়। এরপরের ঘটনা তো তোমাদের সকলেরই জানা। এবারে সোনালী সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করে, সেই মাসিকে এখন কোথায় পাবো, আপনি কি বলতে পারেন? তখন সেই বৃদ্ধ বলে, মাসি এখন থাকে পটলপুর গ্রামে এবং সে সেখানে এক বিশাল বাড়ি করেছে। তোমার বাবার দেয়া ৭,০০০ স্বর্ণমুদ্রায় তার সংসার ফুলে ফেঁপে উঠেছে। তোমার বাবারই ক্ষতি করে এখন তোমার বাবারই টাকায় সে পটলপুর গ্রামের একজন ধনী মহিলা হিসেবে বিরাজ করছে। সেই সময় সোনালীর মাথায় একটা বুদ্ধি আসে। যেহেতু সে একজন ধনী মহিলা, তার কোনো কিছুরই অভাব নেই, তাই সে এবং তার কাকা সেই মাসির বাড়ি যাবে আশ্রিত হয়ে এবং তারা ওই দিনই সেইখানে যাওয়ার জন্য তৈরি হয় এবং মাসির বাড়ি খুঁজতে থাকে পটলপুর গ্রামে গিয়ে। পটলপুর গ্রামের দূরত্ব ৬ মাইল হবে, বড়র থেকে বেশি, এবং মাসির বাড়ি খুঁজে পেয়ে তারা সেখানে যায় এবং মাসির কাছে গিয়ে আশ্রয়ের ভিক্ষা যায়। মাসি একটু খুঁতখুঁতে হলেও পরে ঠিকই মেনে নেয় এবং তাদের আশ্রয় দিতে রাজি হয় এবং মাসি সোনালীকে বলে, আজ রাতের রান্না তুই করবি মেয়ে? সোনালী উত্তর দেয়, হ্যাঁ। তখন সোনালী রান্নাঘরে চলে যায় এবং রান্না করে আনে। সোনালী এবং তার কাকা সবার পরে খায়, কিন্তু মাসি সবার আগে খায় এবং সব কিছুর পরে যখন রাত ১২টা বাজে, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সোনালী এবং তার কাকা সেই মাসির ঘরের সামনে যায় এবং সোনালী সাদা চাদর মুড়ি দিয়ে সেখানে ২৫ বছর আগের কথা মাসিকে তুলে ধরে এবং কাকা বিভিন্ন আলোর সাহায্যে ব্যাপারটাকে আরও আসল করে তোলে, যার ফলে খুব ভয় পেয়ে মাসি সব কথা স্বীকার করে এবং সোনালী সেটা তার রেকর্ডারে রেকর্ড করে এবং এত কিছুর পর যখন মাসি ভয়তে অজ্ঞান হয়ে যায়, তখন তারা পুলিশকে ফোন করে। পুলিশ
কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় এবং মাসিরও জ্ঞান ফেরে সেই সময়। সব রেকর্ডিং এবং তথ্য প্রমাণ দিয়ে মাসিকে জেলে পোড়ার ব্যবস্থা করা হয় এবং যখন সেই মাসিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মাসি মাথা ঘুরে পড়ে যায় এবং তার কিছুক্ষণ পর দেখা যায় সোনালিও মাথা ঘুরে পড়ে আছে। ওরা তোমার